আমার নাম আদ্রিতা। নামের সাথে তাল মিলিয়েই আমি আমার বাড়ির খুব আদরের মেয়ে। আমার বাবা জ্যাঠারা বনেদি বড়লোক। কিন্তু আমার বাবা জ্যাঠাদের সবার ঘরেই ছেলে। পুরো পরিবারে মেয়ে বলতে আমি একা। তাই বলতে গেলে আমি সবারই চোখের মণি। সেই আমি জুয়েলারি ডিজাইনিং পড়তে সিডনি গেলাম। উদ্দেশ্য ফিরে এসে বাবা জ্যাঠাদের জুয়েলারি ব্যবসায় নিজেকে যুক্ত করব। কিন্তু সব উদ্দেশ্য আর পরিকল্পনা ভেস্তে গেল, কারণ আমার জীবনে তথাগত এলো। তথাগত পেশায় একজন ডাক্তার। সিডনিতে পড়াশোনা করতে এসে আর দেশে ফেরেনি। এদেশেই একজন ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েক বছর হলো। দেশের প্রতি, বাড়ির প্রতি খুব একটা টান যে ওর নেই, সেটা আমি প্রথম থেকেই বুঝেছিলাম। বিয়ের প্রায় বছর দেড়েক পরে দেশে ফিরি, অবশ্যই আমি একা। ঠিক হয় আমি মাসখানেক থাকব। আমার সিডনি ফেরত যাওয়ার দিন কয়েক আগে তথাগত দেশে আসলেও আসতে পারে, তবে সেটা ফাইনাল কিছু নয়। দেশে ফেরার আগে আমি ঠিক করি যে আমি দেশে ফিরে তথাগতদের বাড়িতে উঠব, কারণ ছোটবেলা থেকেই আমার শ্বশুরবাড়ির ঘর করার খুব ইচ্ছে। বাড়িতে থাকলে কেমন যেন সেই আদুরে মেয়ে হয়েই কাটিয়ে দিতে হবে। তার চাইতে শ্বশুরবাড়িতে থাকাতেই আমার বেশি আগ্রহ, কারণ ওখানে বেশ একটা অ্যাডভেঞ্চার ফিলিংস হয়। তাছাড়াও আরও একটা কারণ আছে। বিয়ের পরে স্কাইপিতে আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার মাঝে মাঝে কথা হতো। আগেই বলেছি, তথাগত নিজের পরিবারের সাথে একেবারেই অ্যাটাচড নয়। ওকে কথা বলার জন্য জোর করলে বলবে, আমি না আদ্রি, এত পারিবারিক ইমোশনস ক্যারি করতে পারি না। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো একে অপরের নামে কাদা ছেটোচ্ছে। আই জাস্ট কান্ট টলারেট দোজ অল থিংস। শুধু বৌদিটার জন্যই মন খারাপ হয় মাঝে মাঝে। আমার দাদাটা তো চিরকালই মা ভক্ত হনুমান। সেই তথাগতর মুখে ওর নাটুকে পরিবারের গল্প শুনে আমার থাকতে ইচ্ছা করলো ওদের সঙ্গে। এয়ারপোর্টে আমাকে ওয়েলকাম করতে আমার দুই পরিবারের লোকই দাঁড়িয়েছিল সেদিন। বিয়েটা আমি আর তথাগত সিডনিতেই সেরেছিলাম, কিন্তু এতগুলো মাস পরেও আমি সবার কাছে নব্যবিবাহিত মেয়ে ও বইয়ের মতোই আচরণ পেলাম। শ্বশুরবাড়িতে পা দেওয়ার আগে যার অভ্যর্থনায় আমি মোহিত হয়ে গেলাম, তিনি আমার বড় যা সুমেধা। আমার আসার দিনটা এতটাই নাকি বিশেষ যে তাকে তার স্কুল থেকে ছুটি নিতে হয়েছে। আমার যখন বিয়ে হয় তখনও সুমেধা বৌদি একটি স্কুলের প্যারা টিচার ছিল। মাস ছয়েক হয়েছে এসএসসি পরীক্ষা দিয়ে একটি স্কুলের অর্থনীতির শিক্ষিকা হয়েছেন। কিন্তু আমার শাশুড়ি মাকে দেখলাম যে তার বড় ছেলের বইয়ের প্রতি তিনি খুব একটা সদয় নন। আমার সাথে সুমেধা বৌদির পরিচয় করিয়ে দেওয়ার সময় বললেন, ও একটা স্কুলে চাকরি করে, তোমার মতো মোটেই বিলেত ফেরত নয়। সুমেধা বৌদি শাশুড়ি মায়ের কথায় সাময়িক চুপসে গেল। কিছু মুহূর্ত পরেই হাসি মুখে আমায় বললেন, ওই আর কি আদ্রিতা, ধরে নাও গৃহবধূই আমি। চলো ঘরে গিয়ে তোমার সাথে একটু গল্প করি। শাশুড়ি মা বৌদির কথায় বেশ অবাক হয়ে বললেন, গল্প করবে কি? বিরিয়ানিকে রান্না করবে শুনি। তারপর তো দুটোর আগে খেতে দিতে পারবে না কাউকে। কাজের জায়গা থেকে ছুটি নিয়ে বিরিয়ানি রান্না করার হুকুম শোনায় ব্যস্ত আমার বড়জা শাশুড়িকে জবাব দিলেন, আপনি কিছু ভাববেন না মা, আমি সময় সব করে দেব। সেদিন বৌদির ঘরে মেরে কেটে মিনিট 15 বসার সুযোগ পেয়েছিলাম। আমাদের শাশুড়ি মা আমার প্রতি অপত্য স্নেহে আমাকে বিশ্রাম দেওয়ার অছিলায় নিয়ে যান বৌদির ঘর থেকে, কারণ তখনও যে বিরিয়ানি রান্নাটা বাকি আছে। রাতের বেলায় দেখলাম বৌদি রসগোল্লা বানালেন। কোনো এক সময় তথাগতর কাছে শুনে থাকবেন বোধহয় যে আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি। তাই পরের দিন আমার ঘুম ভাঙল আমার দরজায় বৌদির ধাক্কা দেওয়ার শব্দে ও আমার শাশুড়ি মায়ের বকুনির আওয়াজে। বকুনিটা অবশ্য আমার জন্য ছিল না, কারণ আমি তো এত দায়িত্বশীল নই। সকালবেলা 9টার মধ্যে বাড়ির 10টা লোকের সকালের টিফিন, দুপুরের রান্না করে বৌদি ব্যস্ত হয়ে পড়ল বাবিন আর টুকাইকে স্কুলের জন্য তৈরি করতে। বাবিন বয়সে বড়, টুকাই ছোট। বাবিনকে বড় বললাম বটে, তবে তার বয়স 7 আর টুকাইয়ের বয়স 4। ওদের দুজন তখনও সোফায় বসে ঢুলছে। বৌদি দুটো জলের গ্লাস নিয়ে ছুটল ওদের দেওয়ার জন্য। রান্নাঘর থেকে শাশুড়ি মা চিৎকার করলেন, 9টা তো বেজে গেল মেধা, বাড়ির সবাইকে সকালের টিফিন দেবে কখন? বৌদি ছেলে মেয়ের হাতে জলের গ্লাস দুটো ধরাতে ধরাতে বলল, আজ আপনি একটু খেতে দিন না মা, আমার দেরি হয়ে গেছে, তুমি আমাকে হুকুম করছো? সাহস তো মন্দ নয় তোমার। হুকুম করিনি মা, অনুরোধ করছি। আজ স্কুলে ইন্সপেকশন হতে পারে, তাই একটু আগে বেরোতে হবে।
বাবিন টুকাইকেও তো আমাকেই রেডি করে দিতে হবে। তুমি তৈরি করে দেবে না তো কে তৈরি করে দেবে? আর কেউ তো মা হয় না, আর কেউ তো চাকরিও করে না, একা তুমিই শুধু চাকরি করো তো মা। আমি বৌদির বেগতিক অবস্থা দেখে রান্নাঘরে ঢুকে বললাম, আমি দিয়ে দিচ্ছি মা, আমাকে বলুন কি করতে হবে, আমি করে দিচ্ছি। ধোয়া থালাগুলিতে আমি যখন বৌদির বানানো আলুর পরোটাগুলো শুধু বেড়ে দিচ্ছিলাম, তখন আমার শাশুড়ি মা সগর্বে বললেন, দেখো মেধা, ছোট জ্যাঠাকে দেখে কিছু শেখো। অত বড়লোক ঘরের মেয়ে, তার ওপর আবার নতুন বউ, অথচ কি সুন্দর করে সবাইকে খেতে দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারলাম না যে তিনি ব্যঙ্গটা কাকে করলেন, আমাকে নাকি বৌদিকে। অবশ্য বৌদি তো বড়লোকের মেয়ে নন। বৌদি শাশুড়ির কথায় বিশেষ পাত্তা না দিয়ে ছেলে মেয়েকে এক এক করে স্নান করাতে ব্যস্ত হয়ে পড়ল। আমার খুব ইচ্ছা করলো যে আমি বৌদিকে গিয়ে একটু সাহায্য করি, কিন্তু পারলাম না। শাশুড়ি মায়ের স্নেহজালে আটকা পড়ে গেলাম। কিছুক্ষণ বাদে ঘর থেকে দাদার আওয়াজ পেলাম, মেধা, আমার রুমাল খুঁজে পাচ্ছি না, খুঁজে দিয়ে যাও। দাদার আওয়াজে বৌদি ভেজা পায়ে দৌড়ে বেরোতে গিয়ে একবার সামান্য পিছলে গেল, কিন্তু পড়ে গেল না। বৌদির দৌড় দেখে বুঝলাম এই সংসার অলিম্পিকে বৌদি বেশ একজন পোক্ত খেলোয়াড়। ঘরের ভেতরে ঢুকে দাদার রুমাল খুঁজে দিতে দিতে বৌদিকে বলতে শুনলাম, ওষুধ খেয়েছো তুমি? এই যা, একদম ভুলে গেছি, একটু দাও না বার করে। মেয়েটা এখনো বাথরুমে দাঁড়িয়েই আছে, জল নিয়ে খেলেই যাচ্ছে বোধহয়। নিজের ওষুধটা তো নিজেও নিয়ে নিতে পারো। আমার বউ থাকতে এসবের চিন্তা কিসের? তুমি আছো তো। পর্দার ফাঁক দিয়ে দেখলাম বৌদি ওষুধগুলো স্ট্রিপ থেকে খুলে জলের বোতলে ঢাকনা খুলে দাদার দিকে এগিয়ে দিলেন। এদিকে বাবিন স্নানের পরে চিৎকার শুরু করেছে, মা, গা মুছিয়ে দিয়ে যাও। বাবিনের চিৎকার শুনে বৌদি দাদাকে বলে, তুমি বেরিয়ে যেও না যেন, তোমার টিফিনটা গুছিয়ে উঠতে পারিনি এখনো। বৌদির কথায় দাদার উত্তর, কি যে করো না মেধা, আমার দেরি হয়ে যাবে তো। সকাল থেকে কি করো বলো তো? বৌদি কাচুমাচু ভাবে বলল, একটু অপেক্ষা করে যাও লক্ষ্মীটি, মেয়েটা ভিজে গায়ে দাঁড়িয়ে আছে। বাবিনকে স্কুলে ড্রেস পরিয়ে বৌদি ছুটল রান্নাঘরে দাদা টিফিন গুছাতে। আমি বললাম, আমাকে দাও বৌদি, আমি পরোটা গুছিয়ে দিচ্ছি দাদাকে। কটা পরোটা দেবো বলো? না আদ্রিতা, তোমার দাদা পরোটা নেবে না, ওর জন্য রুটি আর সালসা সোয়াবিন বানিয়েছি, ওটাই নিয়ে যাবে ও আজকে। দাদা টিফিন রেডি করে দেওয়ার সময় বৌদি আমার মুখে এক চামচ সালসা সোয়াবিন পুরে দিল। আমি সাত সকালে চোখ বন্ধ করে যেন রেস্টুরেন্টের স্বাদ নিলাম। দাদা বেরিয়ে যাওয়ার পরেই উমাদেবী ঢুকলো বাড়িতে। উমাদি এই বাড়িতে রান্না করে, সঠিকভাবে বলতে গেলে বলতে হয় অর্ধেক রান্না করে, কারণ দিনের বাকি অর্ধেকটা তো বৌদিই করে দেখলাম। আমার ননদিনী তখন সবে ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে বসে ব্রাশ করতে উদ্যত। হাই তুলতে তুলতে আমাদের শাশুড়ি মায়ের উদ্দেশ্যে তার প্রশ্নবাণ, মা, তোয়া রিয়াকে খেতে দিয়েছ? তোয়া আর রিয়ার একজন ক্লাস 7-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। দুই বোন তখন দাদুর ঘরে বসে টিভির রিমোট নিয়ে লড়াইয়ে ব্যস্ত। সামনে দুটো থালায় আলুর পরোটাগুলো তখনও উদরপূর্তির কাজে ব্যবহৃত হতে তৎপর। শাশুড়ি মা আমার ননদের আর নিজের থালা সাজিয়ে টিফিন খাওয়ার জন্য টেবিলে ডাকলেন আমাদের দুজনকে। আমার খুব অস্বস্তি হলো বৌদিকে এভাবে ফেলে রেখে খেতে বসতে। আমার অস্বস্তির আঁচ পেয়ে বৌদি নিজেই বলল, তুমি বসে পড়ো মেধা, আমি বাবিন টুকাইকে খাওয়াতে খাওয়াতেই খেয়ে নেব। কথাগুলো বৌদি যে দাঁড়িয়ে বলবে সেই সময়ও বৌদির নেই। দৌড়ে স্নানে চলে গেল। স্নান থেকে বেরিয়ে এলো স্কুলে যাবার জন্য একটা চুড়িদার পরে। ভেজা চুলেই রান্নাঘরে ছুটল ছেলে মেয়েদের খাবার আনতে। একই থালায় দুই ভাই বোনের ভাত বাড়ার জন্য শাশুড়ি মায়ের কাছে কটু কথাও শুনলেন। পাক্কা 20 মিনিট লাগলো বৌদির এই অসাধ্য সাধন করতে। তখন ঘড়িতে 10:15। 10:30 বেরোতে না পারলে বাচ্চা দুটোর স্কুল বাস মিস হয়ে যাবে। তাই ওই 15 মিনিটের মধ্যে বৌদি হাতে ভাতের থালা নিয়ে খেতে খেতে উমাদির কাছে দৌড়ে গেল। খেতে খেতেই বলে দিল কি রান্না হয়ে গেছে আর কি রান্না করতে হবে, কোন পদটা কিভাবে হবে। তারপর 4-5 মিনিটে ভাতগুলি গিলে চুলটা কোনোরকম বেঁধে তাড়া দিতে থাকে ছেলে মেয়েদেরকে। ছেলের পায়ে জুতো পরাতে পরাতে মেয়েকে ইংলিশ গ্রামারের কিছু জিনিস ঝালিয়েও দেয়। আমি বৌদির দিকে তাকিয়ে আছি দেখে হেসে বলল, আজ বাবিনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে স্কুলে, তাই বাড়ি থেকে বেরোবার সময় আমাকে ফিসফিসিয়ে বলল বিকেলে এসে অনেক গল্প করব। বিকেল 4:30 সময় বৌদি ফিরল টুকাইকে নিয়ে। বাড়ি ফিরে টুকাইয়ের হাত মুখ ধুয়ে ভাত খাইয়ে দিল। এদিকে 5টা বেজে যাচ্ছে দেখে শাশুড়ি মা হাঁক দিলেন, কি মেধা, আজ চা করবে না? এই করি মা। আমি বৌদির হাতটা ধরে বললাম, তুমি কিছু খাবে না?
বৌদি হেসে বলল, এই যে চা বানাতে যাচ্ছি, এর বেশি কিছু খাওয়ার সময় নেই গো আমার। 5:30টায় বেরোবো বাবিনকে আনতে। ওর বাসটা তো 6:45টার মধ্যে ঢুকে যায় আবার। বাবিনকে বাড়িতে নিয়ে এসে সেই একই কাজের পুনরাবৃত্তি। বাচ্চাগুলো খেলতে গেলে আমি হাত ধরে বৌদিকে আমার ঘরে নিয়ে গিয়ে দরজায় খিল দিয়ে বলি, একটু সবুর করে বসো তো তুমি। তোমাকে আমি কি বলবো, ওয়ার্কিং লেডি নাকি হোম মেকার? বৌদি একটু হেসে বলল, তোমার যেটা ইচ্ছে হয়। আমি দুটো চাকরিই করি। আমি একটু অবাক হয়ে বললাম, হোম মেকিং আবার চাকরি হলো নাকি? চাকরি হলো না, সারাদিনের পরিশ্রম দিয়ে আমরা বাড়িটাকে তৈরি করি বলেই তো বাড়িটা একটা সংসার হয়ে উঠতে পারে। তবে যারা বাইরে কাজে বেরোন তাদের একটু ডবল ডিউটি করতে হয় আর কি। আমি একটু রাগের সুরে বললাম, তাও তো নাম পাও না, সারাদিন তো উনি তোমার গালমন্দ করতেই ব্যস্ত। দাদাকে কিছু বলো না তুমি? না গো, কিছু বলি না। তোমার দাদা হাই প্রেশারের রুগী, অনেক কড়া কড়া ওষুধ খায়, হাইপার টেনশনের ওষুধ খায়। এমনি মনের ওপর খুব চাপ ওর। ছোটো ভাইটা অত মেধাবী আর ও সেখানে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বাবা মায়ের সামনে প্রতিনিয়তই লজ্জিত হতে হয় ওকে। বড়াই করে বলার মতো কিছু তো নেই ওর। তাই ভালোবেসে বাবা মায়ের সেই অভাবটুকু পূরণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ও। ও সব বোঝে, আমি বুঝতে পারি, কিন্তু কাউকে কিছু বলতে চায় না, পাছে সবাইকে হারিয়ে ফেলে। কিন্তু তুমি কেন পড়ে আছো এখানে? একজন হায়ার সেকেন্ডারি স্কুলের টিচারের মাইনে তো কম নয়। আমি জানি, আমার এক বন্ধুর দিদিও টিচার। বৌদি আমার কথায় হেসে বলল, যা মাইনে পাই তাতে বাবিন টুকায়ের লেখাপড়া চালিয়ে ওদের খাইয়ে পড়িয়ে বড় করে তুলতে অসুবিধা হবে না আমার। তবে কি জানো আদ্রিতা, জীবনের সব অঙ্ক টাকার অঙ্ক দিয়ে মেলানো যায় না। তোমার দাদা একটু ভালোবাসার কাঙাল, অর্থে সামর্থ্যে ও একটু দুর্বল তো, তাই বোধহয় ওর ভালোবাসার কোনো দাম নেই। আর ওকে ভালোবাসার জন্য কারো হাতে সময় নেই। তবে আমি যে দুর্বলের হাত ছাড়তে পারি না গো। তোমার দাদাকে যে আমি বড্ড ভালোবাসি। ও বেঁচে আছে, ভালো আছে বলেই তো আমি এত ভালো আছি। তাই নিজের জন্য এটুকু তো করাই যায় বলো। আমি হেসে বললাম, আজ একজন গৃহবধূর রোজ নামচা দেখলাম বৌদি। বৌদি কাব্যিক ভঙ্গিতে বলল, পৃথিবীর সব গৃহবধূর মধ্যে যে বধূ লুকিয়ে আছে গো। তাই তুমি যতক্ষণ কাউকে ভালোবেসে তার বইয়ের পদটা গ্রহণ করে আছো, ততক্ষণ তোমার বছরের 7 দিনের 24 ঘন্টার এই কাজটা পাকা। বাকি বাইরের কাজে বেরোলে সেটা তোমার নিজের জেচে নেওয়া চাপ। আমি শুধু একটা প্রশ্ন করলাম, তোমার বাপের বাড়ির অবস্থা কেমন বৌদি? বৌদি হেসে বলল, আমার বাপের বাড়িতে অর্থবলের অভাব নেই, অভাব আছে লোকবলের। তাই বয়স্ক বিপত্নিক বাবার জন্য আমাকে এদের ওপর কিছুটা হলেও নির্ভর করতে হয়। আমাদের এই বাক্যালাপের মাঝেই আমাদের শাশুড়ি মায়ের গলার আওয়াজ পাওয়া যায়, কী গো মেধা, সকালে বললে যে রাত্রে মোগলাই পরোটা বানাবে, তো তার ব্যবস্থা কিছু করলে? বৌদি আমার ঘর থেকে বেরোতে বেরোতে বলল, এই যাই মা, বাবিন অঙ্ক বই আর খাতাটা নিয়ে ডাইনিংয়ে আমার পাশে বস। যে অঙ্কগুলি বুঝবি না আমি সবজি কাটতে কাটতে দেখিয়ে দেবো। টুকাই শোনা, তুমি আমার কাছে এসো তো, আমরা একটু মুখে মুখে ভাওয়াল ওয়ার্ডগুলো বলি। আমি চুপচাপ দাঁড়িয়ে বৌদিকে দেখে ভাবি, এই কারণেই তথাগতর বাড়ির প্রতি টান নেই। শ্বশুরবাড়ির অ্যাডভেঞ্চার ফিলিংস নেওয়া শেষ আমার। কারণ এখানে আরও কিছুদিন থেকে বৌদির ওপরে হওয়া এই অত্যাচার আমি বোবা দর্শকের মতো দেখতে পারবো না। প্রতিবাদ তো করতে পারবো না, কারণ বৌদি তো স্বামীর মন ভালো রাখতে এই সংসার রঙ্গমঞ্চের কাঠপুতলি নিজেই হয়ে বসে আছে। দুদিনের জন্য এসে বৌদির মিথ্যে সাজানো সংসারকে নাই বা ভেঙে দিলাম। এমন গৃহবধূর কথা তো প্রত্যেক ঘরে ঘরেই হয়। প্রত্যেক ঘরে সুমেধারা হাসি মুখে ধিকি ধিকি করে এইভাবেই রোজ মরে। এই বন্দিদশা থেকে মুক্তি নেই সুমেধাদের, যতক্ষণ তারা নিজেরা না প্রতিবাদী হয়ে উঠছে। তাই আমি কালই চলে যাব এই বন্য পরিবার থেকে। ফিরব সেদিন, যেদিন এই ঘুণধরা সমাজের বুকে গর্জে উঠবেন আমার সুমেধা বৌদি। না হলে তথাগতর মতো হয়ে থাকাই ভালো। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।